বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আজকে আমি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এর অংশীদারি ব্যবসায়িক হিসাব এই অধ্যায়ের লেকচার 3 এটাতে আমি কথা বলবো। তো ক্লাসটা শুরু করার পূর্বে যারা এই অনলাইন ক্লাসের সাথে জড়িত রয়েছেন, বিশেষ করে এই কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ ম্যাডাম, কলেজের সম্পাদক সহ রুটিন প্রণয়ন থেকে শুরু করে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবাইকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ও ধন্যবাদ জানাই। দেখো, আমি এখানে একটা প্রশ্ন লিখছি। আমরা প্রথমে প্রশ্নটা ভালো করে পড়বো, বুঝবো, দেন আমরা অঙ্কটা করব। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমি ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলি যে এখানে অঙ্কটা তো আমি করে দেব তোমাদেরকে। তোমরা পাশে একটা খাতা রাখবা, কলম রাখবা, যেখানে যেখানে নোট করতে বলবো, যেখানে যেখানে তোমাদের সমস্যা হবে ওই বিষয়গুলো তোমরা খাতায় লিখে রাখবা। আর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। বান্ধবী বন্ধু যারা আছে তাদের সাথে শেয়ার করে দিবা, ওদেরকেও দেখার জন্য অনুপ্রাণিত করবা। ওকে, আসো আমরা কথা না বাড়িয়ে চলে যাই। যেমন এখানে একটা প্রশ্ন লিখছি, এটা হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসায়ের দ্বিতীয় অঙ্ক। যেমন প্রশ্নটা এরকম ছিল যে রূপ, অরূপ ও মিনু একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার। 2018 সালের 1 জানুয়ারি রূপ এর তাদের মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে গতদিন আমরা যে অঙ্কটা করছিলাম সেখানে ছিল তারা এত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে, বাট আজকে যে অঙ্কটা আমরা করব সেখানে দেখো আমাদের এখানে এই উদ্বৃত্ত কথাটা বলা আছে। কি বলা আছে? এই উদ্বৃত্ত কথাটা বলা আছে। তার মানে এখানে যদি এই উদ্বৃত্ত কথাটা বলা থাকে, আমি তোমাদেরকে গতদিন বলছিলাম যদি উদ্বৃত্ত কথাটা বলা থাকে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এই অঙ্কটা অর্থাৎ এই প্রতিষ্ঠানটা হচ্ছে পূর্বে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের উদ্বৃত্তগুলো নিয়ে চলতি বছরে নতুন করে তারা কি করছে, ব্যবসায়িক কার্যক্রম শুরু করছে। ওকে, যেমন রূপের মূলধন হিসাবের উদ্বৃত্ত আছে 60,000 টাকা, সাথে চলতি হিসাবের উদ্বৃত্ত আছে 5,000 টাকা, যেটার পাশে ক্রেডিট বলা আছে। অরূপের মূলধন হিসাবের উদ্বৃত্ত আছে 45,000 টাকা, চলতি হিসাবের উদ্বৃত্ত আছে 2,500 টাকা, যেটার পাশে ডেবিট বলা আছে। মিনু এর মূলধন হিসাবের উদ্বৃত্ত আছে 50,000 টাকা, চলতি হিসাবের উদ্বৃত্ত আছে 3,500 টাকা, যেটার পাশে ডেবিট বলা আছে। তো আমাদের মূলধন হিসাব নিয়ে কোনো কথা নাই, কারণ আমরা জানি মূলধন হিসাবটা হচ্ছে যে প্রতিষ্ঠানের একটা অন্তদায় এবং এটা প্রতিষ্ঠানের সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। তার মানে এগুলো সবগুলো হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত, কিন্তু এই চলতি হিসাবগুলা ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে, চলতি হিসাবগুলা ডেবিট উদ্বৃত্ত হতে পারে। এখানে একটা বিষয় মনে রাখবা, একটা প্রতিষ্ঠানের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত, চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের দায় নির্দেশ করে, আর প্রতিষ্ঠানের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের সম্পদ নির্দেশ করে। আবার বলতেছি, চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের দায় নির্দেশ করে, একইভাবে চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের সম্পদ নির্দেশ করে। তাহলে আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত, এটা যেহেতু দায়, এটা যদি আমাদেরকে সুদ বের করতে বলে তাহলে এর সুদটা হবে আমাদের জন্য কি, ব্যয়। কারণ আমরা জানি ব্যয় সুদ, দায়ের সুদ হচ্ছে যে কি, ব্যয়। আবার এটার উদ্বৃত্ত, এই যে অরূপ এর চলতি হিসাবের উদ্বৃত্তটা দেওয়া আছে ডেবিটে। তো আমি বলছিলাম যে চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত মানে প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তাহলে যেহেতু এটা সম্পদ, আর যদি চলতি হিসাবের এই যে অরূপের চলতি হিসাবের যদি আমাদের সুদ বের করতে বলে তাহলে এটার সুদটা হবে আমাদের জন্য আয়। কেন? কারণ আমরা জানি দায়ের সুদটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, আর সম্পত্তির সুদটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়। মনে থাকবে। আর যখন আমরা চলতি হিসাব করতে যাব তখন এই রূপের চলতি হিসাবের উদ্বৃত্তটা লিখবো আমরা ক্রেডিট পাশে, আবার অরূপের চলতি হিসাবের উদ্বৃত্তটা লিখবো আমরা ডেবিট পাশে। একইভাবে মিনু এর চলতি হিসাবের উদ্বৃত্তটা লিখবো আমরা কোন পাশে, চলতি হিসাবের উদ্বৃত্তটা লিখবো আমরা
ক্রেডিট পাশে, এটাও ক্রেডিট হবে, এটাও ক্রেডিট পাশে। কোন পাশে লিখবো আমরা? ক্রেডিট পাশে। ওকে, এরপরে আসো, এরপরে হচ্ছে আমাদের আরো কিছু তথ্য দেওয়া আছে। 1 জুলাই 2018 রূপ 6000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে। তার মানে আমাদের এখানে অতিরিক্ত মূলধন আছে এবং অতিরিক্ত মূলধন যেদিন প্রদান করছে ওই দিনের তারিখটা দেওয়া আছে। একই তারিখে মিনু 4000 টাকা ঋণ প্রদান করে। তার মানে এই যে ঋণ আনছে, ঋণ প্রদানের তারিখটা দেওয়া আছে জুলাইয়ের 1 তারিখ। এখন আসো, যদি আমরা অতিরিক্ত মূলধনের যদি সুদ নির্ণয় করতে বলি, তাহলে এই 6000 টাকার উপরে 6 মাসের সুদ ধরতে হবে। আবার এই যে মিনু যে ঋণ প্রদান করছে, মিনু 4000 টাকা যে ঋণ প্রদান করছে, মিনু ঋণের সুদটাও আমাদেরকে 6 মাসের জন্য ধরতে হবে। কেন ধরতে হবে? কারণ আমাদের এখানে তারিখটা বলা আছে। আর তারিখ বলা না থাকলেও আমরা এই ঋণের ক্ষেত্রে যদি তারিখ বলা না থাকলেও এভারেজে আমরা 6 মাসের সুদ ধরতাম। চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলন এবং ঋণের উপর 5% হারে সুদ ধরতে হবে। তার মানে আমাদের মূলধন উত্তোলন এবং ঋণের সুদের হার কত পার্সেন্ট? 5%। এরপরে রূপ প্রতি মাসে, দেখো এই রূপ প্রতি মাসে 500 টাকা করে বেতন পাবে। তার মানে আমাদের রূপের বেতন আছে 500 টাকা করে প্রতি মাসে, তাহলে 12 দ্বারা গুণ করলে 5 12 60 অর্থাৎ 6000 টাকা হচ্ছে যে রূপের বেতন। তবে এখানে একটা কথা আছে, এই বেতনের অর্ধাংশ মানে আমাদের রূপের বেতন যা আসবে, যেমন রূপের বেতন যা আসবে এই বেতনের অর্ধেক, মানে যেমন 5 12 60 6000 টাকা, অর্থাৎ এই যে 6000 টাকা রূপের বেতন আসতেছে, এই 6000 টাকার অর্ধেক, অর্ধেক মানে হচ্ছে যে 3000 টাকা। এই 3000 টাকা বেতন কি বলছে দেখো, ব্যবসায়ী হিসাবে এবং বাকি অংশ অরূপ এর হিসাবে চার্জ করতে হবে। অর্থাৎ রূপ 6000 টাকা বেতন পেলেও ব্যবসা থেকে বেতন দেব আমরা 3000 টাকা। তাহলে ব্যবসায়ীর হিসাবে আমরা বেতন কত টাকা দেখাবো? 3000 টাকা। ব্যবসায়ী বেতন অর্থাৎ আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাবটা করতে যাব তখন বেতন হিসাবে কত টাকা দেখাবো? আমরা 3000 টাকা দেখাবো। কেন 3000 টাকা দেখাবো? কারণ এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে সে যা বেতন পাবে তার অর্ধাংশ ব্যবসায়ীর হিসাবে, অর্থাৎ এই অর্ধাংশ ব্যবসায়ীর হিসাবে, অর্ধাংশ ব্যবসায়ীর হিসাবে আর বাকি অংশ রূপ অরূপের হিসাবে চার্জ করতে হবে, আমাদেরকে বলে দিছে। অর্থাৎ আমাদের এই যে 6000 টাকা বেতন, এটা দুই ভাগ করে ফেলতে হবে। 3000 টাকা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাবো, আর 3000 টাকা আমরা অরূপের হিসাবে চার্জ করব, অর্থাৎ অরূপের মূলধন হিসাবে অর্থাৎ চলতি হিসাবে আমরা চার্জ করব। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে রূপ 6000 টাকা বেতন পেলেও লাভ লোকসান আবন্টন হিসাবে বেতন দেখাবো আমরা কত টাকা? 3000 টাকা। কেন 3000 টাকা দেখাবো? কারণ অর্ধেক বেতন অরূপ ব্যক্তিগতভাবে দেবে। তো কেউ যদি প্রতিষ্ঠানে কোনো ব্যয় যদি ব্যক্তিগতভাবে প্রদান করে সেটা আমাদের আর লাভ লোকসান আবন্টন হিসাবে নিয়ে আসার কোনো দরকার নাই। লাভ লোকসান আবন্টন হিসাবে আনবো আমরা শুধুমাত্র ওই খরচটা যেটা ব্যবসা থেকে আমাদেরকে দিতে হবে। তাহলে রূপ 6000 টাকা বেতন পাবে, এই 6000 টাকার ভিতরে 3000 টাকা ব্যবসা থেকে দিব আর 3000 টাকা অরূপ ব্যক্তিগতভাবে দিব। তাহলে এই 3000 টাকা আমরা অরূপের ব্যক্তিগত হিসাবে দেখাবো আর 3000 টাকাটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাবো। ঠিক আছে? ওকে, আর রূপের অর্থাৎ যে বেতন পাবে তার হিসাবে আমরা টোটাল 6000 টাকা, এটা আমরা পরে অঙ্ক করার সময় দেখবা। এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে মুনাফা বন্টনের পূর্বে বন্টনযোগ্য মুনাফার উপর 10% সঞ্চিতি তহবিল রাখতে হবে। আমাদের আরেকটা নতুন এন্ট্রি পাইলাম আমরা, অর্থাৎ আমাদের এখানে একটা কি আছে? সঞ্চিতি তহবিল আছে। অর্থাৎ আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাবটা করব, লাভ লোকসান আবন্টন হিসাবটা করার পর আমাদের যখন আমরা মুনাফাটা বন্টন করব, সেই মুনাফা বন্টন করার পূর্বে আমাদের টোটাল বন্টনযোগ্য মুনাফার অংশ যা আসবে তার 10% আমাদের সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। তাদের মুনাফা বন্টনের অনুপাত যথাক্রমে 2, 2 এবং 1। রূপ এবং মিনু অরূপকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছে যে সে লাভের অংশ বাবদ কমপক্ষে 12000 টাকা পাবে। তার মানে এখানে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে নিশ্চয়তা আছে। অর্থাৎ রূপ আর মিনু তারা দুইজনে মিলে অরূপকে নিশ্চয়তা প্রদান করছে। নিশ্চয়তা মানে তাকে বলছে যে তুমি আমাদের সাথে ব্যবসা করো, তুমি ব্যবসা থেকে মুনাফা বাবদ কমপক্ষে কত টাকা পাবা? 12000 টাকা পাবা। এখন আসো, আমরা যখন মুনাফা বন্টন করব, মুনাফা বন্টন করার ক্ষেত্রে যদি আমরা দেখি যে অরূপের মুনাফাটা
অর্থাৎ ওরূপের লাভের অংশটা 12,000 টাকা থেকে কম হয়েছে, সেক্ষেত্রে যতটুকু কম হয়েছে সে অংশটা রূপ এবং মেনু দেবে। অর্থাৎ 12,000 টাকা থেকে কম লেখা যাবে না, বেশি পেলে তো বেশি আছে, কিন্তু অরূপের মুনাফাটা 12,000 টাকা থেকে কম লেখা যাবে না। অর্থাৎ 12,000 টাকা থেকে যদি কম পায় তাহলে সে কমের অংশটা কারা পূরণ করে দিবে? রূপ এবং মেনু। তাহলে নিশ্চয়তা বলতে আমরা কি বুঝি? নিশ্চয়তা মানে হচ্ছে যে নিশ্চিত করা। অর্থাৎ আমি মনে করো, আমরা অঙ্কটার কথা বাদ দিই, মনে করো আমরা 3 জন বন্ধু মিলে ব্যবসা করতেছি, তো আমি আমার বন্ধুকে অথবা আমরা 2 বন্ধু মিলে তৃতীয় বন্ধুকে বললাম যে ঠিক আছে তুমি আমাদের সাথে ব্যবসা করো, তোমাকে আমরা মুনাফা বাবদ কমপক্ষে 1 লক্ষ টাকা দেব। এই যে কমপক্ষে তাকে একটা ন্যূনতম টাকা দেওয়ার কথা আমরা বলে দিছি, এটাকে বলা হয় আমাদের নিশ্চয়তা। এই নিশ্চয়তাটা হচ্ছে যে মনে রাখবা 2 প্রকার, একটা হচ্ছে যে তোমার মুনাফার নিশ্চয়তা আর একটা হচ্ছে ব্যবসায়িক নিশ্চয়তা। মুনাফার নিশ্চয়তাটা হচ্ছে যে যদি আমি মুনাফা বাবদ কোনো নিশ্চয়তা দিই যে লাভের অংশ বাবদ কমপক্ষে এত টাকা পাবা, এটা হচ্ছে যে মুনাফার নিশ্চয়তা। আর ব্যবসায়িক নিশ্চয়তাটা হচ্ছে যে কারণ সে একটা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, বছর শেষে তার মূলধনের আরেকটা নির্দিষ্ট পরিমাণে উদ্বৃত্ত আসবে, তো মূলধনের নিশ্চয়তাটা হচ্ছে যে তার মূলধন, অর্থাৎ ব্যবসায়িক নিশ্চয়তাটা হচ্ছে যে তার মূলধন বাবদ কম এত টাকার কম হবে না। অর্থাৎ যেমন তাই সে যেমন মনে করো এখানে ওরূপ ব্যবসা শুরু করছে 45,000 টাকা নিয়ে, এরা দুইজন যদি এরকম বলতো যে ঠিক আছে বছর শেষে তোমার মূলধন বাবদ কমপক্ষে কত টাকা হবে? 50,000 টাকা হবে বা 60,000 টাকা হবে, ওইটাকে বলা হয় ব্যবসায়িক নিশ্চয়তা। তাহলে মুনাফার কথা বললে সেটাকে বলা হয় মুনাফার নিশ্চয়তা, আর যদি ব্যবসায়ের কথা বলে সেটাকে বলা হয় আমাদের ব্যবসায়িক নিশ্চয়তা। আবার নিশ্চয়তাটা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে 2 ভাবে নিশ্চয়তাটা দিতে পারে, একটা হচ্ছে একক নিশ্চয়তা, অর্থাৎ একজন অংশীদার যখন অন্য অংশীদারকে ব্যক্তিগতভাবে নিশ্চয়তা প্রদান করে তখন সেটাকে বলা হয় একক নিশ্চয়তা। আর যদি ব্যবসা প্রতিষ্ঠানে 2 এর অধিক যদি অংশীদার থাকে, 3 জন বা 4 জন যদি অংশীদার থাকে, একজন অংশীদারকে বাকি সবাই মিলে যদি নিশ্চয়তা প্রদান করে তখন সেটাকে বলা হয় আমাদের কি? যৌথ নিশ্চয়তা। ওকে, তাহলে এখানে আরেকটা কথা বলে দিছে, প্রদান করে যে 12,000 টাকা পাবে চলতে, যা চলতি হিসাবের মাধ্যমে সমন্বয় করতে হবে। নরমালি মুনাফা নিশ্চয়তার কথা বললে সেটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবের মাধ্যমে করব। নরমালি আমাদের মুনাফার নিশ্চয়তার কথা বললে সেটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে করব। কিন্তু যদি আমাদের স্পষ্টভাবে যদি আমাদের কোনো দিক নির্দেশনা দেওয়া থাকে তাহলে যেভাবে বলবে আমরা ওইভাবে করব। যেমন আমাদের এখানে মুনাফার নিশ্চয়তা তো আছে কি, এটা আমরা নরমালি লাভ লোকসান আবন্টন হিসাবে করতাম, কিন্তু এখানে ওরা বলে দিছে যে যা চলতি হিসাবের মাধ্যমে সমন্বয় করতে হবে। অর্থাৎ আমরা যখন চলতি হিসাবে করতে যাব তখন আমাদের এই মুনাফা নিশ্চয়তার কাজটা করতে হবে, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে আমাদের মুনাফা নিশ্চয়তার কাজটা করতে হবে না। তাহলে আমরা যখন চলতি হিসাবে করব তখন আমাদের মুনাফা নিশ্চয়তাটা করতে হবে। ওকে, এরপরে কি বলছে দেখো, উপরিক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 31শে ডিসেম্বর 2019 তারিখে ব্যবসায়ের নেট লাভ ছিল 40,225 টাকা। তাহলে আমাদের নেট লাভটা দেয়া আছে, কোনো হিসাব ডেবিট বা ডেবিটে করার কথা বলা নাই, তার মানে সবগুলাই আসবে এখানে। এরপরে বলছে যে উপনীত হয় বছর শেষে দেখা গেল যে বীমা কোম্পানি কর্তৃক স্বীকৃত আগুনে বিনষ্ট পণ্য 2,000 টাকা হিসাবভুক্ত হয়নি। অর্থাৎ আমাদের এখানে 2,000 টাকার একটা আগুনে বিনষ্ট পণ্য আছে যেটা আমরা হিসাবভুক্ত করি নাই। এই 2,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য, এই আগুনে বিনষ্ট পণ্যটা আমাদেরকে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে শুধু লিখতে হবে, আর কোথাও লিখতে হবে না। ওকে, এটাই ছিল আমাদের প্রশ্নটা। আমি সাথে গতদিনের কিছু তথ্য যোগ করি। আমি গতদিন আমরা যে অঙ্কটা করাইছিলাম সেই ক্ষেত্রে আমাদের 2টা তথ্য ছিল, একটা হচ্ছে বকেয়া ব্যয় আর একটা হচ্ছে অগ্রিম ব্যয়। এই বকেয়া ব্যয় আর অগ্রিম ব্যয়গুলো আমাদের শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে বসে, এগুলো আর কোথাও বসে না। ঠিক একইভাবে এই যে আগুনে বিনষ্ট পণ্যটাও শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে বসবে, এটা আর অন্য কোথাও বসবে না। তাহলে এটা ছিল আমাদের প্রশ্নটা। আমাদের রিকোয়ারমেন্টে বলছে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতে বলছে, এরপরে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে বলছে, এরপরে অংশীদারদের চলতি হিসাব তৈরি করতে বলছে। এটা ছিল আমাদের প্রশ্নটা। এখন আমরা জানি যে মূলধন হিসাব তৈরি করার আমাদের 2টা পদ্ধতি আছে। মূলধন হিসাব তৈরি করার জন্য আমাদের 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নটা দেখে কি মনে হয়? এই প্রশ্নটা দেখে তোমার কি মনে হয় এটা কোন পদ্ধতিতে করবে? এটাকে স্থায়ী মূলধন পদ্ধতি করব নাকি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি করব? ওকে, তাহলে তোমরা অবশ্যই জানো যদি আমাদের প্রশ্নে চলতি হিসাব বা চলতি হিসাব সম্পর্কিত কোনো তথ্য দেওয়া থাকে
তখনই আমরা চোখ বন্ধ করে আমরা বলে দেব যে অঙ্কটা অবশ্যই আমাদেরকে স্থায়ী মূলধন পদ্ধতিতে করতে হবে। অর্থাৎ আমাদের মূলধন হিসাবে শুধুমাত্র মূলধনের উদ্বৃত্ত আর অতিরিক্ত মূলধনটা লিখতে হবে, আর মূলধন সম্পর্কিত অন্যান্য যতগুলো তথ্য আছে সেগুলো লিখতে হবে আমাদের কোথায়, চলতি হিসাবে। তাহলে এই অঙ্কটা আমরা কোন পদ্ধতিতে করব? এই অঙ্কটা করতে হবে আমাদেরকে স্থায়ী মূলধন পদ্ধতির ক্ষেত্রে। আর স্থায়ী মূলধন পদ্ধতিতে যখন আমরা অঙ্ক করতে যাব তখন লাভ লোকসান বন্টন হিসাবে যে আমরা অংশীদারদের চলতি অর্থাৎ মূলধন হিসাব লিখি, ওই জায়গায় আমাদেরকে লিখতে হবে অংশীদারদের চলতি হিসাব। তো আসো আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে আমরা করব অংশীদারদের মূলধন হিসাব, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে করব আমরা অংশীদারদের মূলধন হিসাব। তাহলে আসো, তাহলে আমরা প্রথমে অংশীদারদের মূলধন হিসাবটা করি। তাহলে অংশীদারদের মূলধন হিসাব করব আমরা ক নাম্বারটা। তাহলে আমরা অংশীদারদের মূলধন হিসাব এখানে হেডিং লিখব আমরা অংশীদারদের মূলধন হিসাব। তাহলে আমরা কলামটা করি, এটা হিসাব মানে আমরা জানি খতিয়ান। তো আমাদের যেহেতু অংশীদার তিনজন, তিনটা টাকার কলাম করব আমরা। তারিখ থাকবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, তিনটা টাকার কলাম। ওকে, তাহলে এটা লিখে ফেলি আমরা। এখানে হচ্ছে যে লিখব তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, রূপ, অরূপ, মেনু। একইভাবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, রূপ, অরূপ, মেনু। এটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইড, এটা হচ্ছে আমাদের ডেবিট সাইড। ওকে, তাহলে মূলধন হিসাবে আমরা প্রথমে মূলধনের উদ্বৃত্তগুলো লিখে ফেলবো। তাহলে এই পাশে লিখবা 2018 জানুয়ারির 1 তারিখ। গতদিন আমরা এখানে নগদান হিসাব বলে লিখছিলাম মূলধন হিসাবে, আজকে লিখবো আমরা ব্যালেন্স বিডি। কেন ব্যালেন্স বিডি বলে লিখবো? কারণ গত দিনেরটা ছিল নতুন ব্যবসা শুরু করছে, কিন্তু আজকেরটা হচ্ছে যে আমাদের পূর্বে প্রতিষ্ঠিত ব্যবসা নতুন করে আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করছে। তাহলে এটা লিখবো আমরা ব্যালেন্স বিডি। তাহলে তিনজনের মূলধনগুলো লিখে ফেলো। যেমন প্রথম জনের আছে 60,000 টাকা, 60,000 টাকা। এরপরে আছে 45,000 টাকা, এরপরে আছে দেখো 50,000 টাকা। লিখে ফেললাম। তো আমরা জানি স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবে শুধুমাত্র দুইটা তথ্য আসে, একটা হচ্ছে যে আমাদের মূলধনের উদ্বৃত্ত, আর একটা হচ্ছে অতিরিক্ত মূলধন। তো এখানে আমাদের জুলাইয়ের 1 তারিখে রূপ 6,000 টাকা অতিরিক্ত মূলধন আনায়ন করছে, সেটা আমরা লিখব। তাহলে জুলাইয়ের 1 তারিখ নগদান হিসাব 6,000 টাকা। ওকে, আমরা লিখে ফেললাম। আর এদের নাই। এখানে প্রশ্ন করতে পারো স্যার এখানে নগদান হিসাবটা কেন লিখছেন? কারণ আমরা জানি যে মূলধন আনায়ন করলে, অতিরিক্ত মূলধন আনায়ন করলে জাবেদাটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাইলে এখানে আমরা মূলধন হিসাবের ক্রেডিট পাশে লিখছি। ওকে, আমাদের কাজ শেষ, এখন যোগ করে দাও। তাইলে এখানে হচ্ছে 66,000 টাকা, এটা 45,000 টাকা, এটা হচ্ছে 50,000 টাকা। ওকে, আমরা এই টাকাটা এদিকে নিয়ে আসব। এটা হবে 2018 ডিসেম্বরের 31 তারিখ। যেহেতু এই পাশে কোনো টাকা নাই, তাইলে আমাদের এখানে পুরো টাকাটাই হয়ে যাবে ব্যালেন্স সিডি। 66,000 টাকা, 45,000 টাকা, 50,000 টাকা। ওকে, তাহলে 66,000, 45,000, 50,000। ওকে, আমরা জানি যেটা চলতি বছরে ব্যালেন্স সিডি যেটা আসছে, এটার পরবর্তী বছরে আমাদেরকে ব্যালেন্স বিডি বলে লিখতে হবে।
তাহলে 2019 জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি ৬৬,০০০ টাকা, ৪৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা। ওকে, শেষ। তাইলে স্থায়ী মূলধন পদ্ধতিতে আমাদের শুধুমাত্র মূলধন হিসাবে কি কি আসতেছে? মূলধন হিসাবে আসতেছে প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন, প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। আমাদের মূলধন হিসাবে আর কোনো তথ্য আসবে না। আর এটাকে স্থায়ী মূলধন পদ্ধতি কেন বলছি? তাহলে দেখো, কারণ এই ব্যবসা ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, বছর শেষেও তার মূলধনের পরিমাণ আছে ৫০,০০০ টাকা। যেহেতু তার মূলধনের উদ্বৃত্তের কোনো পরিবর্তন হয় নাই, সেজন্য এটাকে স্থায়ী মূলধন পদ্ধতি বা স্থির মূলধন পদ্ধতি বলা হয়। একইভাবে ৪৫,০০০ টাকা, বছর শেষেও তার ৪৫,০০০ টাকা, এটাও যেহেতু মূলধনের অংশ, তাহলে সে মূলধন শুরু করছে ৬৬,০০০ টাকা দিয়ে, বছর শেষেও তার আছে কত টাকা? ৬৬,০০০ টাকা। তাহলে এখানে যেহেতু মূলধনের কোনো পরিবর্তন হয় নাই, সেজন্য এটাকে বলা হয় আমাদের স্থায়ী বা স্থির মূলধন পদ্ধতি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলবা, আমার সাথে যোগাযোগ করবা। ওকে, দেখো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে বলছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করার জন্য। তো আসো আমরা লাভ লোকসান আবন্টন হিসাবটা তৈরি করব। তো আসো লাভ লোকসান আবন্টন হিসাবের জন্য আমরা প্রথমে কলামটা করে ফেলি। তাহলে খ নাম্বার বলছে আমাদেরকে লাভ লোকসান আবন্টন হিসাব। তো আমরা উপরে লিখব রূপ, অরূপ এবং মিনুর, রূপ, অরূপ ও মিনুর লাভ লোকসান আবন্টন হিসাব। তারিখটা লিখবো আমরা ৩১ ডিসেম্বর ২০১৮ ইং সমাপ্ত বছরের জন্য। ওকে, এখন আমরা কলামটা করে ফেলি। আমাদের দুইটা পাশ, আমরা টাকার কলাম দুইটা করে লিখি। বিবরণ টাকা, যেহেতু আমাদের এখানে কিছু ওয়ার্কিং এর কাজ আছে। ওকে, তাহলে বিবরণ টাকা, একইভাবে বিবরণ টাকা, এটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইড, এটা হচ্ছে আমাদের ডেবিট সাইড। ওকে, আমরা শুরু করব। তো আমরা জানি লাভ লোকসান আবন্টন হিসাব করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে এই পাশে নিট লাভটা লিখে ফেলতে হয়। তাহলে লাভ লোকসান হিসাব নিট লাভ। ওকে, আমাদের প্রশ্নে দেখো নিট লাভ দেওয়া আছে। এই নিট লাভ আছে ৪০,২২৫ টাকা, ৪০,২২৫ টাকা। আমরা নিট লাভটা লিখে ফেললাম। ওকে, এরপরে আসো আমাদের এখানে বেশ কিছু তথ্য আসে। আমাদের কিছু তথ্য লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে বসবে, আবার কিছু তথ্য আছে যেটা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে বসবে। গতদিন আমরা যে অঙ্কটা করছিলাম সে অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখছি যে তথ্যগুলো আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসছে, সেই তথ্যগুলো আরেকবার আমাদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে গেছে। আবার যে তথ্যগুলো আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে ছিল, সেই তথ্যগুলো আমাদের মূলধন হিসাবে ডেবিট দিকে আসছে। ওটা ছিল আমাদের পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। কিন্তু স্থায়ী মূলধন পদ্ধতির ক্ষেত্রে আমাদের যে তথ্যগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসতেছে, সেই তথ্যগুলো আমাদের চলতি হিসাবের ক্রেডিট দিকে যাবে। আবার যেগুলো আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে বসতেছে, সেগুলো চলতি হিসাবে ডেবিট দিকে আসবে। সেজন্য আমরা এখানে হেডিং লেখার সময় লিখব অংশীদারদের চলতি হিসাব। তাহলে গতদিন লিখছিলাম আমরা অংশীদারদের মূলধন হিসাব,
কিন্তু আমরা আজকে লিখতেছি অংশীদারদের কি চলতি হিসাব, কারণ আজকে অঙ্কটা হচ্ছে আমাদের স্থায়ী মূলধন পদ্ধতি, অংশীদারদের চলতি হিসাব। ওকে, দুই পাশে আমরা হেডিংটা লিখে ফেললাম। এখন আমরা এখানে দেখি আমাদের কি কি তথ্য আছে। যেমন আমাদের এখানে দেখো আমাদের উপর থেকে আমরা দেখতেছি 2018 সালে জানুয়ারি তাদের মূলধন এবং চলতি হিসাবের উদ্বৃত্ত আছে, আমাদের এগুলা এখানে আসবে না। এরপরে বলা আছে আমাদের 1 জুলাই তারিখে রূপ 6000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে, অতিরিক্ত মূলধনটা আমরা লিখে ফেলছি। 1 তারিখে মিনু 4000 টাকা ঋণ প্রদান করেন। ওকে, চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলন এবং ঋণের উপরে 5% হারে সুদ ধার্য করতে হবে। তাইলে ওকে, আমরা প্রথমে লিখে ফেলি মূলধনের সুদ, মূলধনের সুদ। তাইলে মূলধনের সুদ লিখে আমরা তিনজনের নাম লিখে ফেলি। যেমন আমাদের প্রথমে আসো, প্রথম হচ্ছে যে আমাদের রূপ। দেখো এই রূপ এর প্রারম্ভিক মূলধন ছিল কত টাকা? দেখো রূপ এর প্রারম্ভিক মূলধন ছিল আমাদের 60,000 টাকা, আমরা লিখলাম 60,000 টাকা। মূলধনের সুদ হচ্ছে 5%। ওকে, প্লাস এই রূপ কিন্তু আমাদের 6,000 টাকা কিন্তু সে অতিরিক্ত মূলধন আনয়ন করছে। তাই এই 6,000 টাকা 5% ইনটু, যেহেতু সে জুলাইয়ের 1 তারিখে আনছে, তাইলে আমরা জানি জুলাই থেকে ডিসেম্বর কয় মাস? 6 মাস। তাইলে অতিরিক্ত মূলধনের উপরে সুদ দিতে হবে তাকে 6 মাসে। তাইলে টোটাল কত টাকা বের করো? এখানে দেখো 60,000 টাকার 5% মানে 3,000 টাকা, আবার 60,000 টাকার 5% 3,000 টাকা, 6,000 টাকার 5% হচ্ছে 300 টাকা, 300 টাকার অর্ধেক হচ্ছে আমাদের 150 টাকা। তাইলে তার মূলধনের সুদ আসতেছে টোটাল 3,150 টাকা। ওকে, লিখে ফেললাম। এরপর অরূপ, অরূপেরটা দেখো, অরূপ মূলধন আনয়ন করছে 45,000 টাকা, তাইলে 45,000 ইনটু 5%। তাইলে পরে পেলো তার আরো যেহেতু অতিরিক্ত মূলধন নাই, ডাইরেক্ট লিখো, তাইলে তার আসতেছে 2,250 টাকা। এরপরে লিখো মিনুটা, মিনু মূলধন আনয়ন করছে 50,000 টাকা, তাইলে 50,000 টাকা 5%, তাইলে 2,500 টাকা। টোটাল যোগ করো, তাহলে টোটাল যোগ করলে 7,900 টাকা হচ্ছে যে মোট মূলধনের সুদ। এরপর উত্তোলনের সুদ নির্ণয় করতে বলছে, তাহলে এই পাশে লিখবা আমরা উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। এখন প্রশ্নে দেখো, স্ক্রিনে দেওয়া আছে, দেখো প্রশ্নে দেখো উত্তোলনের কথা কি বলছে। তারা 3 মাস অন্তর অন্তর প্রত্যেকে 3,000 টাকা করে ব্যবসায়ী থেকে নগদ উত্তোলন করে। গতদিন বলতে ভুলে গেছি, উত্তোলনের সুদ নির্ণয় করতে হয় শুধুমাত্র নগদ উত্তোলনের উপর। গতদিন আমরা শিখছিলাম মাসিক উত্তোলনের ক্ষেত্রে কিভাবে সুদ নির্ণয় করতে হয়। আজকে আমরা দেখলাম যে এখানে আমাদের উত্তোলনটা দেওয়া আছে 3 মাস পর পর। যদি 3 মাস পর পর বা 3 মাস অন্তর অন্তর যদি উত্তোলনের কথা বলা থাকে, সেক্ষেত্রে উত্তোলনের সুদ নির্ণয় করার সূত্রটা হচ্ছে ত্রৈমাসিক। আমি এখানে সূত্রটা একটু লিখতেছি তোমাদের সুবিধার জন্য। ত্রৈমাসিক উত্তোলন ইনটু সুদের হার ইনটু, এখানে একটা আমাদের নিয়ম আছে, সেটা হচ্ছে যে আমাদের 2/3। অর্থাৎ ত্রৈমাসিক উত্তোলনের ক্ষেত্রে উত্তোলনের সুদ নির্ণয় করার সূত্রটা হচ্ছে ত্রৈমাসিক উত্তোলন ইনটু সুদের হার ইনটু 2/3। ত্রৈমাসিক উত্তোলন ইনটু সুদের হার ইনটু 2/3। ওকে, আমরা তিনজনের নাম লিখি তাহলে এবার। আর সবার যেহেতু উত্তোলন একই রকম, তাহলে রূপের উত্তোলনের সুদ হবে 3,000 ইনটু সুদের হার হচ্ছে 5% ইনটু 2/3। তাহলে কত টাকা আসতেছে? 225 টাকা। একইভাবে তিনজনের সেম হবে। অরূপ যেহেতু উত্তোলনটা তাদের সবাই সমান, 3,000 ইনটু 5% ইনটু 2/3, এটাও 225 টাকা। একইভাবে মিনু, তাহলে মিনুরও সেম, তাহলে 3,000 ইনটু 5% ইনটু 2/3, তাহলে এটাও 225 টাকা। তাহলে আমাদের ত্রৈমাসিক উত্তোলনের ক্ষেত্রে বা 3 মাস পর পর উত্তোলনের ক্ষেত্রে উত্তোলনের সুদ নির্ণয় করার সূত্রটা হচ্ছে ত্রৈমাসিক উত্তোলন ইনটু সুদের হার ইনটু 2/3। ওকে, তাহলে সবগুলা যোগ করো, সবগুলা যোগ করলে হচ্ছে 675 টাকা। ওকে, লিখে ফেললাম। এরপরে আছে আমাদের ঋণের সুদ। দেখো
তাহলে ঋণের সুদটা আমরা ডেবিট পাশে লিখব, ঋণের সুদ। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে গতদিন যখন আমরা অঙ্ক করছিলাম তখন আমরা এই ঋণের সুদটা লেখার সময় আমরা ঋণ হিসাব বলে লিখছিলাম। কেন? কারণ ঋণের সুদটা কখনো মূলধন হিসাবে লেখা হয় না, কিন্তু ঋণের সুদটা অবশ্যই চলতি হিসাবে লিখতে হবে। ঋণের সুদটা অবশ্যই কোথায় লিখতে হয়? চলতি হিসাবে লিখতে হয়। সেজন্য আমাদের এখানে আর ঋণের হিসাব লেখার দরকার নাই। তাহলে যদি আমাদের স্থায়ী মূলধন পদ্ধতি হয় সেক্ষেত্রে ঋণের সুদটা আমাদের লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে বসবে, আরেকবার আমাদের চলতি হিসাবে ক্রেডিট দিকে আসবে। সেক্ষেত্রে ঋণের সুদটা আর কোথায় যাবে না? ঋণ হিসাবে যাবে না। আর স্থায়ী মূলধন পদ্ধতি না হয়ে যদি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি হইতো তখন আমাদের ঋণের সুদটা লাভ লোকসান আবন্টন হিসাবে তো বসতো একবার, আরেকবার বসতো আমাদের ঋণ হিসাবে ক্রেডিট সাইডে। তাইলে স্থায়ী মূলধন পদ্ধতির ক্ষেত্রে বসবে লাভ লোকসানের ডেবিট পাশে, চলতি হিসাবের ক্রেডিট পাশে, কিন্তু পরিবর্তনশীল মূলধন পদ্ধতির ক্ষেত্রে ঋণের সুদটা বসবে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে, আরেকবার ঋণ হিসাবে ক্রেডিট পাশে। ওকে, তাহলে ঋণের সুদটা আমরা বের করি। ঋণ আছে 4000 টাকা, তাহলে 4000, সুদের হার বলছে 5%, এটা আনার তারিখটা দেওয়া আছে জুলাইয়ের 1 তারিখ, তাহলে আমাদেরকে 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে বের করে ফেলো কত টাকা আসে। তাহলে 4000 টাকার 5% 200 টাকা, অর্ধেক হচ্ছে যে 100 টাকা। তাহলে ঋণের সুদ লিখে ফেললাম আমরা 100 টাকা। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে চুক্তি অনুযায়ী এটা লিখলাম। এরপরে 3 মাস অন্তর অন্তর প্রত্যেকে 3000 টাকা করে, রূপ প্রতি মাসে 500 টাকা করে বেতন পাবে। তাহলে রূপের বেতন, তাহলে আমরা এদিকে লিখি বেতন। ওকে, এখন এই বেতন হচ্ছে যে প্রতি মাসে 500 টাকা করে, তাহলে 12 দিয়ে ভাগ করলে 5 12 কত টাকা? 6000 টাকা, অর্থাৎ 6000 টাকা। এখন সমস্যা হচ্ছে এখানে আমাদেরকে বলে দিছে যে এই যে রূপের বেতনের অর্ধেক ব্যবসা থেকে দিবে আর অর্ধেক মিনু ব্যক্তিগতভাবে, অর্থাৎ বাকি অর্ধেক কে দিবে? অরূপের হিসাবে চার্জ করতে হবে। অর্থাৎ বেতনের পাবে বেতনের অর্ধাংশ ব্যবসা হিসাবে এবং বাকি অংশ অরূপের হিসাবে চার্জ করতে হবে। তাহলে অর্ধেক আমরা এখানে দেখব, অর্থাৎ অর্ধেক আমাদের এখানে আসবে 3000 টাকা, আর বাকি অর্ধেক আমরা লিখব কোথায়? অরূপের হিসাবটা যখন আমরা করতে যাব ওইখানে লিখব। ঠিক আছে, যদি আমাদের এই কথাটা বলা না থাকতো তাহলে আমাদের এখানে পুরো 6000 টাকা আমরা এখানে লিখতাম। তাহলে বেতনের বিষয়টা আরেকটু বলি, সেটা হচ্ছে আমাদের এখানে বলছে যে রূপ 500 টাকা করে প্রতি মাসে বেতন পাবে, কিন্তু আমাদের এখানে বলছে যে রূপের বেতনের অর্ধাংশ ব্যবসা হিসাবে চার্জ করতে হবে আর বাকি অংশ ওর ব্যক্তিগতভাবে দিবে। সেজন্য যেটা ব্যবসা থেকে দেবে সেটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে লিখছি, আর বাকি যেটা থাকবে সেটা কে দিবে? সেটা দেবে অরূপ। সেটা আমরা অরূপের যখন চলতি হিসাব করতে যাব তখন আমরা দেখব। ওকে, এটা শেষ। এরপরে আসো, এরপরে কি বলছে দেখো, তাহলে এটা লিখে ফেললাম। রূপ প্রতি মাসে 500 টাকা বেতনের অর্ধাংশ, এটাও আমরা লিখছি। এরপরে আমাদেরকে হচ্ছে মুনাফা বন্টনের পূর্বে বন্টনযোগ্য মুনাফা 10% সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। ওকে, আসতেছে। এবং তাদের মুনাফা বন্টনের অনুপাত দেওয়া আছে 2-2-1। রূপ এবং মিনু এই মর্মে নিশ্চয়তার কাজটা আমরা চলতি হিসাবে করব, যেহেতু এখানে বলে দিছে। লাস্টে একটা কথা বলা আছে দেখো, আগুনে বিনষ্ট পণ্য 2000 টাকা, যেটা হিসাবভুক্ত হয়নি। তাহলে আগুনে বিনষ্ট পণ্যটা বসবে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট সাইডে। তাহলে ক্রেডিট সাইডে লিখে ফেলো আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য, এই আগুনে বিনষ্ট পণ্য আছে 2000 টাকা। ওকে, এরপরে আমাদের এখানে সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে বলছে। সঞ্চিত তহবিলে স্থানান্তরটা আমরা পরে করব, আগে আমরা এটা যোগ করে ফেলি। তাহলে এই পাশে টোটাল যোগ করো। তাহলে এই পাশে টোটাল যোগ করলে আসতেছে 42900 টাকা, 42900 টাকা, 42900 টাকা। ওকে, এরপরে হচ্ছে যে আমাদের এখন এখানে পার্থক্য করো, পার্থক্য করলে আমাদের কত টাকা আসতেছে দেখো, আমাদের টোটাল আসছে 42900। এই 42900 থেকে আমরা বিয়োগ 7900 বিয়োগ 100 বিয়োগ 3000, তাহলে আমাদের আসতেছে 31900 টাকা। অর্থাৎ এখন আমাদের আসছে কত টাকা? 31900 টাকা। এখন
ওরা প্রশ্নে বলে দিয়েছে যে এই মুনাফাটা অর্থাৎ ৩১,৯০০ টাকা তো আমাদের মুনাফার অংশ, কিন্তু এই মুনাফার অংশে 10% আমাদের সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। তাহলে এখানে লিখো সঞ্চিতি তহবিল, সঞ্চিতি তহবিল। তাহলে এই সঞ্চিতি তহবিলে বসতেছে আমাদের ৩১,৯০০ এর 10%, তাহলে ৩,১৯০ টাকা, ৩,১৯০ টাকা। তাহলে এটা আর বাকি যেটা আছে, তাহলে এই ৩১,৯০০ থেকে আমরা ৩,১৯০ টাকা বাদ দিয়ে বাকিটাকে আমরা বন্টন করব। এটা হচ্ছে যে লিখো মুনাফার অংশ, মুনাফার অংশ। তিনজনের নাম লিখে ফেলি আমরা, রূপ, অরূপ, মিনু। এখন আসো, তাহলে ৩১,৯০০, এই ৩১,৯০০ থেকে আমাদের এই যে ৩,১৯০ টাকা বাদ দাও, তাহলে আর আছে ২৮,৭১০ টাকা, ২৮,৭১০ টাকা। তাহলে রূপের এখানে বসবে ২৮,৭১০ এর, ওদের অনুপাত দেওয়া আছে ২, ২, ১, তাহলে কত? ২, ৪, ৫, ৫ ভাগের ২ ভাগ। অরূপেরও হবে ২৮,৭১০ ইন্টু ৫ ভাগের ২ ভাগ, এর হবে ২৮,৭১০ ইন্টু ৫ ভাগের ১ ভাগ। তাহলে মুনাফাগুলো বন্টন করো। তাহলে প্রথম জনের আসতেছে ১১,৪৮৪, ১১,৪৮৪। এরপরে দ্বিতীয় জনের আসতেছে এটাও ১১,৪৮৪, আর লাস্টে মিনুর আসতেছে ৫,৭৪২, ৫,৭৪২। ওকে, তাহলে টোটাল আসতেছে আমাদের কত টাকা? ২৮,৭১০ টাকা। এটা এখন এখানে যদি ওই যে নিশ্চয়তার কাজটা, ওইটা যদি চলতি হিসাবের কথা না বলতো, চলতি হিসাবের কথা না বলতো, যেমন এখানে দেখো এই যে অরূপ ১১,৪৮৪ টাকা পাইছে, যদি আমাদের চলতি হিসাবের সাথে সমন্বয় করতে হবে, ওই কথাটা যদি না বলতো, এই যে ১১,৪৮৪ টাকার জায়গায় আমাদেরকে লিখতে হইতো ১২,০০০ টাকা, আর যে টাকাটা কম আছে সেই টাকাটা এই রূপ এবং এই মিনু এরা দুইজনে কি করতো? পূরণ করতো। অর্থাৎ ১১,৪৮৪ এটাকে আমাদের ১২,০০০ টাকা মিলে দিতে হইতো, যে টাকাটা ঘাটতি থাকবে সেই টাকাটা এরা দুইজনে কি করবে? বহন করবে তাদের মুনাফা অনুপাতে। ঠিক আছে, যখন আমাদেরকে এখন তো আমাদেরকে বলে দিছে চলতি হিসাবের সাথে কাজ করার জন্য, সেজন্য আমরা এখানে কাজটা করতেছি না। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবটা। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে বেশ কিছু আমাদের নতুন তথ্য পাইলাম আমরা। এখানে আমাদের আগুনে বিনষ্ট পণ্য পাইলাম, যেটা আমাদের হিসাবভুক্ত হয় না। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আগুনে বিনষ্ট পণ্যটা ক্রেডিট সাইডে কেন বসছে? দেখো, আগুনে বিনষ্ট পণ্য এটার কারণে আমাদের ব্যয়ের পরিমাণটা কমে যায়, মজুদ পণ্যের পরিমাণটা কমে যায়। যেহেতু ব্যয় বা মজুদ পণ্যের পরিমাণটা কমে যায়, সেজন্য আমাদের এটা ক্রেডিট, অর্থাৎ এটা ডেবিট দিক থেকে বিয়োগ করার ক্রেডিট দিকে লিখছি আমরা সেজন্য। ঠিক আছে, আর এরপর হচ্ছে যে আমরা এই মূলধনের সুদ নির্ণয় করার আজকে আমরা উত্তোলনের সুদ নির্ণয় করার আমরা নতুন একটা ফর্মুলা শিখলাম। সেটা হচ্ছে ৩ মাস পর পর উত্তোলন করলে উত্তোলনের সুদ নির্ণয় করার সূত্রটা হচ্ছে ত্রৈমাসিক উত্তোলন ইনটু সুদের হার ইনটু 2/3। এরপরে আমরা এখানে আরেকটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে ঋণের সুদ। ঋণের সুদটা যদি আমাদের স্থায়ী মূলধন পদ্ধতি হয়, অর্থাৎ প্রশ্নে যদি চলতি হিসাব করতে বলে, সেক্ষেত্রে ঋণের সুদটা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে তো বসবে, আরেকবার আমাদেরকে চলতি হিসাবে ক্রেডিট দিকে লিখতে হবে, তখন আর ঋণ হিসাবে লেখার দরকার নাই। ঠিক আছে, আর এখানে মুনাফার নিশ্চয়তার কথা বলা আছে, তবে মুনাফার নিশ্চয়তার কথা বলা থাকলেও এখানে আমরা কাজটা করব না, কারণ ওরা প্রশ্নে বলে দিছে ওই মুনাফার নিশ্চয়তার অংশটার কাজটা করতে হবে আমাদেরকে কোথায়? চলতি হিসাবে। এরপরে আরো একটা বিষয় আমরা দেখলাম, সেটা হচ্ছে যে আমাদের সঞ্চিতি তহবিল অর্থাৎ মুনাফা বন্টন করার পরে আমরা দেখলাম যে টোটাল আমাদের ৩১,৯০০ টাকা আসছে। সেই ৩১,৯০০ টাকা সঞ্চিতি তহবিলে আমাদের নিয়ে যেতে বলছে ৩,১০০, অর্থাৎ 10%, ৩,১৯০ টাকাটা, বাকি টাকাটা আমরা বন্টন করছি। এখানে আগুনে বিনষ্ট পণ্য এটা শুধু এখানে বসছে, আর কোথাও যাবে না। একইভাবে আমাদের সঞ্চিতি তহবিলটাও শুধুমাত্র এখানে বসবে, আর কোথাও যাবে না। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে যে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। কারো যদি এর পরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে, তারপরেও আমাকে জানাইবা, বলবা। ওকে, এরপরে আসো, গ নাম্বার বলছে আমাদেরকে অংশীদারদের চলতি হিসাব তৈরি করার জন্য। ওকে, আমরা অংশীদারদের চলতি হিসাবটা তৈরি করব। তাহলে দেখো, আমরা অংশীদারদের চলতি হিসাবটা করব। আমরা প্রথমে ফরম্যাটটা করে ফেলি। তাহলে গ নাম্বার, অংশীদারদের
চলতি হিসাব ফরম্যাটটা করে ফেলো। এটা মূলধন হিসাবের মতো ফরম্যাট করতে হবে আমাদেরকে, যেহেতু অংশীদার 3 জন, টাকার কলাম আমরা 3টা করব। এই পাশে তারিখ, ওকে, এটা হচ্ছে ক্রেডিট সাইড, এটা হচ্ছে আমাদের ডেবিট সাইড। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, রূপ, অরূপ, মেনু। একইভাবে এখানেও তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, রূপ, অরূপ, মেনু। এগুলো টাকার কলাম, নিচে দিয়ে টাকা লিখে দিতে পারো। ওকে, দেখো তাহলে অংশীদারদের চলতি হিসাব করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা লিখে ফেলবো সেটা হচ্ছে আমাদের 2018 সালের জানুয়ারির 1 তারিখে মূলধন হিসাবের উদ্বৃত্ত, চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে। এখন উদ্বৃত্তগুলো লেখার সময় সাবধান। কেন সাবধান বলতেছি? কারণ রূপের চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে ক্রেডিট দিকে, তাহলে ব্যালেন্স বিডি, তাহলে রূপের কলামে লিখবো 5000 টাকা। একইভাবে মিনুরটাও ক্রেডিট উদ্বৃত্ত দেওয়া আছে, তাহলে মিনুর কলামে লিখবো আমরা 3500 টাকা। কিন্তু অরূপেরটা যেহেতু ডেবিট উদ্বৃত্ত বলা আছে, সেজন্য অরূপেরটা লিখতে হবে আমাদেরকে ডেবিট সাইডে, ব্যালেন্স বিডি। তাহলে এর হচ্ছে যে 2500 টাকা। আশা করি বুঝতে পারছো। তাহলে চলতি হিসাবের উদ্বৃত্তটা যেদিকে আনছে আমরা ডেবিট হলে ডেবিট দিকে লিখে ফেলবো, ক্রেডিট হলে ক্রেডিট দিকে লিখে ফেলবো। এরপরে দেখো, এরপরে আমরা এখানে হেডিং লিখবো ডিসেম্বরের 31 তারিখ দিয়ে লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে এই লাভ লোকসান আবন্টন হিসাব, ওই যে লাভ লোকসান আবন্টন হিসাব এর ডেবিট সাইডে যেগুলো ছিল এগুলা লিখে ফেলো। তাহলে ছিল কি? মূলধনের সুদ ছিল, মূলধনের সুদ। তাহলে মূলধনের সুদটা লিখে ফেলো। মূলধনের সুদ কত কত ছিল? 3150, তারপরে ছিল 2250, এরপরে ছিল 2500। ডেবিট সাইডে আরো কি কি ছিল দেখো, ঋণের সুদ ছিল, তাহলে ঋণের সুদটা লিখে ফেলো। এটা যদি মূলধন হিসাব হতো তাহলে কিন্তু ঋণের সুদটা এখানে লিখতে পারতা না। তাহলে ঋণের সুদ হচ্ছে যে কার? মিনুর। তাহলে মিনুর কলামে লিখে ফেলো 100 টাকা। এরপরে ছিল বেতনটা ছিল বেতন, তাহলে বেতনটা লিখে ফেলো। বেতন ছিল 3000 টাকা। কে পাইছে? 3000 টাকা পাইছে রূপ, 3000 টাকা। ওকে, বেতনের আরো 3000 টাকা আছে, সেই 3000 টাকার একটু পরে দিয়ে আমরা কাজ করব। তার আগে আমরা মুনাফার অংশটা লিখে ফেলি। মুনাফার অংশ, তাহলে মুনাফার অংশ হচ্ছে 11484। এরপরে এটাও 11484। এরপর এটা হচ্ছে 5742 লিখে ফেললাম। এরপরে আমরা এইদিকে আমরা প্রথমে উত্তোলনটা লিখে ফেলি। ডিসেম্বরের 31 তারিখ উত্তোলন মানে নগদ উত্তোলন। দেখো 3 মাস পর পর তারা 3000 টাকা করে উত্তোলন করে, তাহলে বছরে কয়বার উত্তোলন করবে? 3 মাস পর পর তারা 3000 টাকা করে উত্তোলন করে, তাহলে 3 মাস পর পর উত্তোলন করলে এক বছরে কয়বার উত্তোলন করতেছে? 4 বার। 3 মাস পর পর, এক বছরে 12 মাস, ওরা 3 মাস পর পর উত্তোলন করে, তাহলে এক বছরে কয়বার উত্তোলন করতেছে? 4 বার। তাহলে 4 কে 3000 দ্বারা গুণ করো, তাহলে 3 4 12000 টাকা। তাহলে সবার কলামে লিখে ফেলো 12000 টাকা করে।
এটা যদি না বুঝো আবার বলতেছি, ওরা 3 মাস পর পর 3000 টাকা করে উত্তোলন করে। তাহলে 3 মাসে যদি পর পর যদি 3000 টাকা উত্তোলন করে, তাহলে বছরে কয়বার উত্তোলন করে? 4 বার। সেজন্য আমাদের 3 4 12,000 টাকা হচ্ছে যে তাদের উত্তোলন। এরপরে আমরা এখানে লিখব লাভ লোকসান, লাভ লোকসান আবন্টন হিসাব। আমাদের ক্রেডিট সাইডে ছিল উত্তোলনের সুদ, ছিল উত্তোলনের সুদ। উত্তোলনের সুদটা লিখে ফেলো, সবার জন্য 225 টাকা করে ছিল। 225 225 225। ওকে, আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে তথ্যগুলা লিখলাম। এর বাইরে আমাদের ওইখানে আগুনে বিনষ্ট পণ্য ছিল আর সঞ্চিতি তহবিল ছিল। এই আগুনে বিনষ্ট পণ্য আর সঞ্চিতি তহবিল আমাদের এখানে আসবে না। ওকে, আমরা প্রথমে বেতন দিয়ে শুরু করি। আমাদের প্রশ্নে বলা ছিল যে রূপ মাসে 5000 টাকা করে 500 টাকা করে বেতন পাবে। তো আমরা দেখলাম যে রূপের টোটাল বেতন হিসাবে আসতেছে কত টাকা? 6000 টাকা। তো আমরা ব্যবসা থেকে দিছি 3000 টাকা, আরো 3000 টাকা সে পাবে, আরো 3000 টাকা সে কি পাবে, কারণ সে টোটাল বেতন বাবদ পাবে কত টাকা? 6000 টাকা। এখন সে আরো 3000 টাকা পাবে, তাহলে আরো তার 3000 টাকা তার পাশে আমরা লিখছি। এখন প্রশ্ন করতে পারে স্যার ক্রেডিট পাশে কেন লিখছেন? কারণ বেতন যে পাবে এটার কারণে তার চলতি হিসাবের উদ্বৃত্তের পরিমাণটা বাড়বে। এখন 3000 টাকা তো ব্যবসা থেকে দিছে, এই যে বাকি যে 3000 টাকা ও আরো পাবে, এই 3000 টাকাটা কে দিবে বলছে প্রশ্নে? বল দেখো, এই 3000 টাকাটা বলছে অরূপ দেবে। কে দিবে বলছে? অরূপ হিসাবে সার্চ করতে হবে। এই যে 3000 টাকা, তাহলে এই 3000 টাকা অরূপ দেবে। তাহলে রূপের টাকা বাড়বে, যেহেতু অরূপ টাকাটা বেতনের টাকাটা দিবে, তাহলে অরূপের টাকাটা কি হবে? কমবে। তাহলে আমরা কি করব? এখানে লিখব আমরা অরূপের চলতি হিসাব, চলতি হিসাব। অরূপের চলতি হিসাব, অরূপ 3000 টাকা রূপকে দিচ্ছে, সেজন্য রূপের টাকা বাড়তেছে। যেহেতু অরূপ টাকাটা দিবে, সেজন্য অরূপের টাকাটা কমবে। তো আমরা জানি চলতি হিসাবের টাকা বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। যেহেতু অরূপের টাকা কমবে, সেজন্য অরূপেরটা আমরা ডেবিট পাশে লিখব 3000 টাকা। কি বলে লিখবো? দেখো, রূপেরটা লেখার সময় লিখছি অরূপের চলতি হিসাব বলে, তাহলে অরূপেরটা লেখার সময় লিখবো আমরা রূপের চলতি হিসাব বলে। রূপের চলতি হিসাব 3000 টাকা। আশা করি বুঝতে পারছো। আবার বলতেছি, সে টোটাল পাওয়ার কথা 6000 টাকা, তাহলে 6000 টাকা লিখছি, 3000 টাকা ব্যবসা থেকে দিবে আর অরূপ দেবে 3000 টাকা। তাহলে অরূপের 3000 টাকা কমবে, সেজন্য অরূপের ডেবিট দিকে লিখছি, কারণ আমরা চলতি হিসাব কমলে ডেবিট হয়। আর 3000 টাকা যেহেতু রূপের আরো 3000 টাকা বাড়তেছে, সেজন্য এই টাকাটা রূপকে দিচ্ছে, সেজন্য অরূপের চলতি হিসাব বলে রূপের কলামে ক্রেডিট দিকে লিখছি। আবার যেহেতু রূপকে দেওয়ার কারণে অরূপের টাকার পরিমাণটা কমে যাবে, সেজন্য রূপের চলতি হিসাব বলে আমরা ডেবিট সাইডে লিখছি। বেতনের বিষয়টা ক্লিয়ার। এরপরে আসো নিশ্চয়তার অংশটা। নিশ্চয়তার অংশটা এখন দেখো, আমাদের নিশ্চয়তাটা কে কাদিককে দিছে, একটু প্রশ্নটা আরেকটু দেখো। রূপ এবং মিনু অরূপকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছে যে সে লাভের অংশ বাবদ কমপক্ষে 12000 টাকা পাবে। তাইলে অরূপকে, তাইলে নিশ্চয়তা আমরা প্রথমে দেখি টাকাটা পাচ্ছে কে? অরূপ। তাইলে দেখো, অরূপ পাইছে 11484 টাকা, কিন্তু অরূপ পাওয়ার কথা ছিল 12000 টাকা। অর্থাৎ অরূপ পাওয়ার কথা ছিল 12000 টাকা, অরূপ এখন পাইছে 11484 টাকা। তাইলে তাদের নিশ্চয়তা অনুযায়ী তার আরো 344 টাকা কম আছে। না, তার আরো কত টাকা কম আছে? তার আরো টোটাল বিয়োগ করো, তাহলে তার কম থাকবে 11, অর্থাৎ 12000 বিয়োগ 11484, অর্থাৎ তার আরো 516 টাকা কম আছে। অর্থাৎ তার আরো 516 টাকা কি আছে? কম আছে। অর্থাৎ সে টোটাল পাওয়ার কথা 12000 টাকা, ওদের দুইজনের নিশ্চয়তা অনুযায়ী পাওয়ার কথা 12000 টাকা, কিন্তু আমরা দেখলাম যে সে পাইছে 11484 টাকা। তাহলে 516 টাকা তার কি আছে? কম আছে। এই 516 টাকা এই রূপ এবং মিনু বহন করবে। কে বহন করবে? রূপ এবং মিনু বহন করবে। তাহলে 516 টাকা, তাদের অনুপাত ছিল 2 2 1। এখন আসো, এই দুইটা হচ্ছে যে রূপের জন্য,
এই দুইটা হচ্ছে অরূপের জন্য, আর একটা হচ্ছে যে আমাদের কে জন্য, মিনুর জন্য। এখন দেখো অরূপ যেহেতু টাকাটা পাচ্ছে, এই টাকাটা অরূপের ভিতরে আর বন্টন করার দরকার নাই, তাহলে এই টাকাটা দায়ভার হচ্ছে কার কার, রূপ এবং মিনুর। তাইলে এই 516 টাকাটা রূপ এবং মিনু তাদের নিজেদের মধ্যে বন্টন করে নেবে, মানে ভাগ করে নেবে কে কত টাকা দিচ্ছে হচ্ছে। তাহলে দেখো যেহেতু আমাদের অরূপের এখানে কোনো ফাংশন নাই, তাহলে অরূপেরটা বাদ। তাহলে আর কত থাকতেছে 2, আর কত থাকতেছে 1। তাহলে এই যে 516 এর 2 ভাগের 3 ভাগের 2 ভাগ দিবে রূপ, আর 516 এর 3 ভাগের 1 ভাগ দিবে কে, মিনু। তাহলে আমরা এখানে লিখি চলতি হিসাব, অরূপের চলতি হিসাব, রূপের চলতি হিসাব, অর্থাৎ সেই মিনুকে অর্থাৎ অরূপকে সে দিবে 516 এর 3 ভাগের 2 ভাগ, তাহলে সে দিচ্ছে 344 টাকা, সে দিচ্ছে 344 টাকা। একইভাবে আসো, একইভাবে হচ্ছে যে কে দিবে, মিনু। একইভাবে মিনুর চলতি হিসাব বলে লিখো, মিনুর চলতি হিসাব সে দেবে 516 এর 3 ভাগের 1 ভাগ, তাহলে সে কত টাকা দিচ্ছে, সে দিচ্ছে 172 টাকা, 172 টাকা। অর্থাৎ এই 516 টাকা তার এখানে কম আছে, অরূপের 516 টাকা কম আছে, এই 516 টাকার ভিতরে অনুপাত অনুযায়ী রূপ দিবে তাকে 344 টাকা, তারপর হচ্ছে মিনু দিবে তাকে 100 কত টাকা, 72 টাকা। যেহেতু তার টাকাটা বাড়বে সেজন্য তার হিসাবে ক্রেডিট দিকে লিখছি। তাহলে এরা দুইজনে যেহেতু টাকাটা দিয়ে দেবে সেজন্য এদের দুইজনের টাকাটা যেহেতু কমবে, তাই আমরা ডেবিট পাশে লিখবো। তাহলে কি বলে লিখবো, অরূপের কারণে তাদের দুইজনের টাকা কমে গেছে, সেজন্য আমরা এই পাশে লিখবো অরূপের চলতি হিসাব। তাহলে অরূপের চলতি হিসাব এর কলামে বসবে 344 টাকা, আর মিনুর কলামে বসবে 172 টাকা। এটা হচ্ছে যে আমাদের নিশ্চয়তার কাজ। আবার বলতেছি, রূপ এবং মিনু অরূপকে নিশ্চয়তা প্রদান করছে যে সে 12,000 টাকা পাবে, কিন্তু আমরা দেখলাম যে সে পাইছে 11,484 টাকা, তাহলে তার আরো 516 টাকা কম ছিল। এই 516 টাকা যেহেতু রূপ এবং মিনু নিশ্চয়তা দিয়েছে এরা দুজনে বহন করবে, সেজন্য এই 516 টাকা 3 ভাগের 2 ভাগ দিবে রূপ, তাহলে সে দিচ্ছে 344 টাকা, আর মিনু দিবে 516 এর 3 ভাগের 1, তাহলে সে দিচ্ছে 172 টাকা। এখন প্রশ্ন করতে পারা স্যার 3 ভাগের 1 কোথায় পেয়েছে, না তাদের অনুপাত ছিল 2 2 1, যেহেতু আমাদের এখানে অরূপের কোনো কাজ নাই তাহলে অরূপেরটা বাদ, তাহলে আর কত আছে 2 আর 1, তাহলে 3 ভাগের 2 আর 3 ভাগের 1। ওকে, তাহলে এই অরূপ টাকা পাইছে সেজন্য অরূপের ক্রেডিট সাইডে বসছে, আর এই রূপ এবং মিনু যেহেতু টাকাগুলো দিয়ে দিচ্ছে সেজন্য তাদের ডেবিট সাইডে বসছে, তাহলে তাদের টাকা কমে যাবে। ওকে, তাহলে আমরা এটা কাজগুলো করে ফেললাম। অঙ্কটা একটু কঠিন আছে, তারপরেও তোমরা দেখে দেখে করবা। ওকে, আমাদের এটা শেষ। এখন আসো আমরা ব্যালেন্স সিডিটা যোগ করব। ব্যালেন্স সিডি বের করো। এখন ব্যালেন্স সিডি করার ক্ষেত্রে দেখবা যে কার কোন দিকে টাকা বেশি আছে। প্রথমে আমরা দেখি, প্রথমে রূপে টোটাল আমাদের ক্রেডিট দিকে টাকা বেশি আছে। রূপের ক্রেডিট দিকে টোটাল যোগফল হচ্ছে 25,634 টাকা। এটা এদিকে নিয়ে আসবো আমরা, 25,634 টাকা ব্যালেন্স সিডি। বিয়োগ করো সবগুলা, তাহলে এই 25,634 টাকা থেকে বিয়োগ করলে সবগুলা বিয়োগ করলে আসতেছে 13,065 টাকা, 13,065। এরপরে আসো অরূপেরটা, আসো অরূপের আসতেছে টোটাল 17,000। অরূপের আবার ডেবিট দিকে টাকা, অর্থাৎ অরূপের আবার ডেবিট দিকে টাকা বেশি, তাহলে ডেবিট দিকে যোগ করো। ডেবিট দিকে আছে 17,725 টাকা, 17,725 টাকা। তাহলে এই টাকা এদিকে নিয়ে যাব আমরা, 17,725 টাকা। এটা আমাদের তাহলে এদিকে ব্যালেন্স হবে, ব্যালেন্স সিডি। তাহলে অরূপের কলামে পার্থক্য করো, কত টাকা আসছে, 3,475 টাকা লিখে ফেললাম। এরপরে মিনুরটা করো। মিনুর টোটাল মিনুরও ডেবিট দিকে টাকা বেশি, তাহলে 12,397, 12,397 টাকা, 12,397 টাকা। তাহলে পার্থক্য করো,
পার্থক্য করলে আসতেছে 555 টাকা। তাহলে এটা ছিল আমাদের ব্যালেন্সটা। এরপরে আমাদের এই ব্যালেন্স সিডিটা চলে আসবে আমাদের এই পাশে, আর ব্যালেন্স সিডিটা চলে যাবে এই পাশে। তাহলে প্রথমে আমরা, তাহলে এটা হবে 2019 জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি। তাহলে লিখো 3000, সরি এর কলামে 3475 টাকা 555 টাকা। একইভাবে এই পাশে লিখব 2019 জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি রূপের কলামে 13065 টাকা 13065 টাকা। ওকে, এটাই ছিল আমাদের অঙ্কটা। ওকে, আমাদের অঙ্কটাতে অনেকগুলো আমাদের নতুন বিষয় ছিল। তাহলে আশা করি দেখে দেখে পড়বা। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলবা, এখানে আমার ফোন নাম্বারও দেওয়া আছে, আমাকে ফোন করে জানাইবা যদি কোথাও না বুঝো, অথবা নিচে কমেন্ট বক্সে জানাইবা যে কোনটা বুঝো নাই। ওকে, তাহলে আজকের মতো আমরা শেষ করব। আমাদের আরেকটা ক্লাস আমরা যদি পাই, ওই দিন আমরা সমন্বয়ের অঙ্কগুলো আলোচনা করব। তাহলে আমাদের অংশীদারি ব্যবসায়ের যে নরমাল অঙ্ক, এই নরমাল অঙ্ক গত দিনেরটা এবং আজকেরটার ভিতরে আমাদের সবগুলা তথ্য শেষ। এরপরে আমরা আরেকটা অংশীদারি ব্যবসায়ের আরেকটা ক্লাস নেব। ওই ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায়ের সমন্বয়ের অঙ্ক কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। ওকে, তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফেজ। আর যারা ক্লাস করতেছে না রেগুলার, নিয়ে ওদেরকে রেগুলার ক্লাস করতে বলবা।